আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। বাণিজ্য বিক্ষোভ সব সামলে আপাতত ঘরে ফিরছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশে দাঁড়ায়নি চীন, টাকার চাহিদা মেটাতে বড় দাও মেরে দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই ভোট চাই, ইউনূস সরকারকে 1 মাস সময় দেবে খালেদার দল বিএনপি, না হলে কঠোর আন্দোলনে নামার ডাক। আরও জানিয়ে দিব নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাতে ইসলামী, হাইকোর্টের রায় বাতিল করে জামাতের নিবন্ধন বৈধ ঘোষণা। এদিকে জাপানে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন ইউনূস সরকার, হাসিনাকে আবার চাইছে বাংলাদেশিরা। সবশেষে দেখবেন ঘুরে দাঁড়ানোর পথ নেই বিএনপির, তাও তারা বলে ডিসেম্বরের নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সফরে চীনের এই শত্রু দেশে গিয়েছিলেন ডক্টর ইউনূস। যোগ দিয়েছিলেন নিক্কেই সম্মেলনে, দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। কিন্তু কূটনৈতিক পর্যায়ে বৈঠক সফর এই সবই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সফর শেষে হাতে কি এলো, এই নিয়ে সমাজ মাধ্যমেই বিস্তারিত কিছু জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, জাপান বাজেট সাপোর্ট হিসেবে বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলারের অধিক দিতে চলেছে। এই টাকার বেশিরভাগ খরচ হবে বাংলাদেশ রেল উন্নয়নের কাজে। এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য 400 মিলিয়ন ডলার প্রদান করবে তারা। বাংলাদেশে ক্রমে চাপ বাড়ছে ইউনূসের উপর। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এমনকি সেনাবাহিনীও চাপ তৈরি করেছে। শুধু দেশে নয়, এবার দেশের বাইরেও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাপানে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ইউনূস, তার বিরুদ্ধে দেওয়া হলো স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে ইউনূসের বেশ কিছু কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। আজই দেশে ফিরে আসছেন ডক্টর ইউনূস। বাংলাদেশে ক্রমে চাপ বাড়ছে ইউনূসের উপর। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এমনকি সেনাবাহিনীও চাপ তৈরি করেছে। বিএনপি সহ একাধিক দলই চায় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হোক, কিন্তু সেই দাবি মানতে নারাজ ডক্টর ইউনূস। বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে ইউনূসের উপর ক্রমাগত চাপ বাড়ছে, সেই সময় জাপান সফরে গিয়েছিলেন ডক্টর ইউনূস। এবার সেখানেও তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো। শুক্রবার জাপানে প্রবাসী বাংলাদেশিরা ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান দেয়। বাংলাদেশের পতাকা হাতে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতেও শোনা যায় তাদেরকে। বিদেশের মাটিতে এমন বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে খোদ ইউনূস। নির্ধারিত কর্মসূচিও পিছিয়ে দিতে বাধ্য হন তিনি। এবার দেশে ফিরে কোন পরিস্থিতির মুখে পড়বেন সেটি দেখার বিষয়। গত বুধবার জাপানের টোকিও একটি অনুষ্ঠানে ইউনূস জানিয়েছিলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই হতে পারে, তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিএনপি। বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে সুর আরও চড়ালো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। নির্বাচনের রূপরেখা নির্ধারণ করার জন্য ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে 1 মাস সময় দিতে চলেছে তারা। তবে এই সময়ের মধ্যে সরকারের তরফে নির্বাচনী রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি দেশের একমাত্র জনপ্রিয় দল এবং সরকারে থাকা অনেকেই স্বীকার করেন যে ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমন কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকেও এক সময় বিদায় নিতে হবে উল্লেখ করে এই নেতা বলেন, আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে। এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না। এ থেকে বিলম্ব হলে এমন ষড়যন্ত্রের মুখে পড়বেন যে কখন নির্বাচন হয় তা অনিশ্চিত হয়ে যাবে। জুনে নির্বাচন হলে দেরি হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। এতে পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্র বাড়বে এবং কিছু নমুনা দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আরো বলেন, ফেব্রুয়ারি মার্চ রোজা এবং ঈদ চলে যাবে, এপ্রিল মে মাসে পাবলিক পরীক্ষা এবং জুনে বর্ষাকাল, তাই ডিসেম্বরেই সম্ভব। সরকার যেদিন মনে করুক তারিখ ঘোষণা করুক। সংস্কার নিয়ে আলোচনার জন্য আগামীকাল উপদেষ্টা আবার ডেকেছেন উল্লেখ করে মোশাররফ বলেন, ন্যূনতম ঐক্যমত্য হলে নির্বাচনের দিকে যাওয়া উচিত। প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যা বলেছেন তাতে বিএনপি হতাশ বলেও উল্লেখ করেন মোশাররফ।
অবশেষে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাত ইসলামী। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। 1 জুন দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ। এর ফলে জামাতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হবে, এমনটি জানিয়েছেন দলটির আইনজীবীরা। এর আগে গত 14 মে এ মামলায় আপিল শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেন দেশের সর্বোচ্চ আদালত। ওই দিন আদালতে জামাতের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসানে সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তবে এই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে জামাতের করা আবেদন একই বছরের 5 আগস্ট খারিজ করে দেয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি শামসুদ্দিন। পরে একই বছরের 2 নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামাত ইসলামী আপিল করে। 2023 সালের 19 নভেম্বর জামাতের আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর 2024 সালের জানুয়ারিতে টানা 4র্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আসে। তবে গত বছর জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনে গণহত্যার অভিযোগে ছাত্র জনতা সরকার পতনের দাবি তোলে। এরই মধ্যে 1 আগস্ট সরকার অঙ্গ সংগঠন সহ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতে ইসলামী নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়। গত 28 আগস্ট সরকার আগের নিষিদ্ধের আদেশ বাতিল করে। এরপর আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন। রোববার 1 জুন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দিয়েছে বিচারক। বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কাজটি সরাসরি সম্প্রচার করা হয়। চৌধুরী আব্দুল্লাহ কারাগারে থাকলেও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। প্রসিকিউশন সূত্রে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।